এদিকে ভারতের প্রস্তাবে রাজি প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফেরার সকল প্রস্তুতি শেষ, ডিসেম্বরের আগেই ইতিহাস করবেন শেখ হাসিনা। ঘুরে যাচ্ছে রাজনীতির খেলা। তারেক রহমান শেখ হাসিনাকে ফেরাতে ভারত সফরে যাচ্ছেন। এনসিপি পথেই ঘাটে মার খাচ্ছে, জামাত লন্ডভন্ড। বিএনপি, এনসিপি, জামাত আর মোদী সরকারের মধ্যকার এই নতুন খেলায় কার জয় কার পরাজয়? শেষ পর্যন্ত কি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আর ব্রিক্স সম্মেলনের রাজনৈতিক হিসাব মেলাতে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান? শেখ হাসিনা ডিসেম্বরের আগেও দেশে ফিরতে পারেন, এমনকি আগামী আগস্টেও। ব্যক্তিগতভাবে এরকম 4-5 জন নেতার সঙ্গে আমার কথা হয়েছে, যারা শেখ হাসিনা তাদেরকে ফোন করেছেন এবং তাদের বলেও দিয়েছেন যে তোমাকে যেতে হবে, যে কোনো সময় কিন্তু আমি কল দেবো এবং দেশে ফিরতে হবে। নরেন্দ্র মোদী ভারতের সকল কূটনীতিকদেরকে ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছে, শেখ হাসিনাকে এই বছরের মধ্যে ডিসেম্বরে বাংলাদেশে ফেরাতে হবে। ফেরানোর জন্য যা যা করা প্রয়োজন ভারত তাদের পক্ষ থেকে সকল কিছুই করবে। অক্টোবর নাকি নভেম্বর, ঠিক কোন মাসে উল্টে যেতে চলেছে বাংলাদেশের রাজনীতির প্রধান খেলা? হিসেব নিকেশ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ডিসেম্বরে ফেরার কথা থাকলেও অনুকূল পরিবেশ বুঝে ডিসেম্বরের আগেই দেশে ঢোকার আলোচনা যেমন উঠছে, এরই মাঝখানে এবার একজন বিশ্লেষক বলছেন সেপ্টেম্বরই কি তবে প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদীর প্রস্তাব মেনে নিয়ে ভারত সফরে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বন্দোবস্ত করতে চলেছেন। দর্শক, এই বিশ্লেষকের এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ আপনি কি মনে করছেন যে জনাব তারেক রহমানই একটা সঠিক বন্দোবস্তের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনবেন, অর্থাৎ তিনি আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চলেছেন? দর্শক, আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ডিসেম্বর নয়, ডিসেম্বরের আগেই ফিরতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে যে গুঞ্জন, সে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কাছেও কি এমনই মনে হচ্ছে যে প্রতিকূল পরিবেশ তৈরি হলে ডিসেম্বর নয়, তার আগেই অর্থাৎ আগস্টেই ফিরতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, আরো যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এনসিপি পথেই ঘাটে মার খাচ্ছে, জামাত লন্ডভন্ড। তারেক রহমান শেখ হাসিনাকে ফেরাতে ভারত সফরে যাচ্ছেন। রাজনীতির মাঠে উত্তাপ এখন তুঙ্গে। এক ধাপে হবিগঞ্জে রাজপথে পুলিশের চোখ রাঙানি ও রক্তক্ষয়ী সংঘাতের রেশ, আর অন্যদিকে দিল্লির কূটনৈতিক টেবিলে নতুন সমীকরণের হিসেব নিকাশ। বিএনপি, এনসিপি, জামাত আর মোদী সরকারের মধ্যকার এই নতুন খেলায় কার জয় কার পরাজয়? শেষ পর্যন্ত কি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আর ব্রিক্স সম্মেলনের রাজনৈতিক হিসাব মেলাতে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান? ঘটনার পেছনে ঘটনা আর পর্দার আড়ালে আসল খবর জানতে আজকের পুরো বিশ্লেষণটি স্কিপ না করে দেখুন। রাজনীতির মাঠে সাম্প্রতিক সময় অন্যতম বিতর্কিত এবং উত্তেজনাকর অধ্যায় রচিত হলো হবিগঞ্জে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জুলাই পদযাত্রায় এক নৃশংস হামলার ঘটনা ঘটেছিল গতকাল। সেই বর্বরচিত হামলার প্রতিবাদ জানাতে এবং নিজেদের অবস্থান জানান দিতে দলটির পক্ষ থেকে হবিগঞ্জে একটি বিশাল প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। কিন্তু রাজনীতির পাশা খেলা কি এতই সহজ? এনসিপি যখন এই কর্মসূচি ঘোষণা করে, ঠিক তার পরদিনই অর্থাৎ মঙ্গলবার রাতে একই স্থানে বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল পাল্টা কর্মসূচির ডাক দেয়। এক স্থানে দুটি রাজনৈতিক শক্তির মুখোমুখি অবস্থান মানেই তো অপ্রীতিকর পরিস্থিতি। ফলস্বরূপ স্থানীয় প্রশাসন নিরাপত্তার অজুহাতে পুরো হবিগঞ্জে 144 ধারা জারি করে যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই কেন্দ্রীয় নেতৃত্ব সহ এনসিপির বহর হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু হবিগঞ্জে ঢোকার পথটি মোটেই মসৃণ ছিল না। মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর পুলিশের কড়া বাধার মুখে পড়ে। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় তাদের অগ্রযাত্রা। ঘটনার আকস্মিকতায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঘটনাস্থল থেকেই তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন ও তীক্ষ্ণ পোস্টের মাধ্যমে তিনি দেশের বিদ্যমান বিচার ব্যবস্থা ও শাসন যন্ত্রকে কাঠগড়ায় তোলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি প্রশ্ন তুলে লেখেন, হামলার বিচার নেই, হামলাকারী গ্রেপ্তার নেই, অথচ প্রতিবাদ কর্মসূচি ঠেকাতে 144 ধারা পথে পথে বাধা। যারা রক্ত ঝরালো তারা স্বাধীন, যারা বিচার চাইছে তাদের পথ রুদ্ধ। এ কোন ন্যায় বিচার? এই অবরুদ্ধ ও উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও পিছপা হননি এনসিপির শীর্ষ নেতৃত্ব। কর্মসূচিতে যোগ দিতে এবং রাজপথে উপস্থিত থাকার জন্য যে গাড়িবহর শ্রীমঙ্গলে বাধার মুখে পড়েছে, সেই বহরে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের তথাকথিত বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ দলটির এক ঝাঁক সিনিয়র ও তরুণ নেতা।
প্রশাসনের জারি করা 144 ধারা, রাজপথে পুলিশের শক্ত ব্যারিকেড আর বিরোধী শিবিরের রক্তচক্ষু সবকিছুকে তোয়াক্কা না করে এনসিপি নেতারা যে গতিতে রাজপথে নামার চেষ্টা করছেন তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। এনসিপি পথে ঘাটে মার খাচ্ছে, এই প্রতিবাদ্য যেমন সত্যি, তেমনি জামাত সহ অন্যান্য বিরোধী শিবিরের লন্ডভন্ড রাজনৈতিক কৌশলের মাঝে এনসিপির এই জেদ কিন্তু আগামী দিনের ক্ষমতার রাজনীতিতে বড় কোনো ঝড়েরই পূর্বাভাস। জেদ বলতে এনসিপির ব্যাকফুটে যাওয়া। এনসিপি পথে ঘাটে মার খাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন, আজ থেকে 1 বছর আগেই 2025 সালেও এনসিপির পথযাত্রা হয়েছে। এই পথযাত্রায় এনসিপি রীতিমতো সেনাবাহিনীর প্রোটোকল নিয়ে ঘুরেছে, পুলিশ প্রোটোকল নিয়ে ঘুরেছে, সেনাবাহিনীর এপিসিতে করে গোপালগঞ্জ থেকে পালিয়েছে পর্যন্ত। আজ কিন্তু এনসিপির সেই দিন নেই। এনসিপি ধীরে ধীরে মাটির নিচে ঢুকে যাবার মতো উপক্রম। আর জামাতের অবস্থা কি? জামাতের সাংগঠনিক ভেতরে লণ্ডভণ্ড অবস্থা। সংসদ সদস্য, গতকালকে এক সংসদ সদস্যের বাড়াবাড়ির কারণে তিনি হামলার শিকার হয়েছেন, তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এবং কয়েকদিন আগে সাতক্ষীরায় এক সংসদ সদস্য জামাতের নারী কেলেঙ্কারি। আর সংগঠনের ভেতরে নানা রকম অসন্তোষে জামাত এখন নাস্তানাবুদ। অর্থাৎ এনসিপি এবং জামাত ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। আর এদিকে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি, প্রধান রাজনৈতিক দল, যে দলটিকে ফ্যাসিস্ট করে মূল কারিগর এই জামাত এবং এনসিপি দূরে ঠেলে দিয়েছে, বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে, সেই রাজনৈতিক দলটি যেন মনে হচ্ছে ক্রমেই আসবার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং আজকে বিষয়টি আরো একটু পরিষ্কার হওয়া গেল, যে মুহূর্তে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গোর আগামীকালকে ঢাকা সফরে আসছেন, ঠিক তার আগ মুহূর্তে কূটনৈতিক আরো কিছু ঘটনা ঘটে গেছে, যার কারণে মনে হচ্ছে, আমি গতকাল পর্যন্ত নিশ্চিত ছিলাম না যে তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা, কিন্তু আজকে মনে হচ্ছে যে তারেক রহমান সেপ্টেম্বরে যাবেন। এবং এই যাওয়ার পেছনে প্রধান এজেন্ডা থাকবে আওয়ামী লীগ শেখ হাসিনার দেশে ফেরা, তার নিরাপত্তা নিশ্চিত করা বিষয়গুলি। এছাড়া মনে হয় তারেক রহমানের সামনে আর কোনো পথ খোলা বা উন্মুক্ত নেই। দর্শক, দেশের ভেতরের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে নজর দিতে হবে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক অঙ্গনে। কারণ বাংলাদেশের পথে প্রান্তরে উত্তাপের সমান্তরালে নয়াদিল্লির কূটনৈতিক টেবিলে বইছে অন্যরকম এক হাওয়া। সবার মনে এখন একটি প্রশ্ন, তারেক রহমান কি সত্যিই ভারত সফরে যাচ্ছেন? তিনি কি নয়াদিল্লি গিয়ে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বা দুই দেশের বিদ্যমান বরফ গলাতে বড় কোনো আলোচনায় বসবেন? এসব জল্পনা কল্পনার মধ্যে আজ বুধবার বিকেলে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজকীয় কূটনৈতিক তৎপরতা দেখা গেল ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ঢাকায় নতুন ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য ও কূটনৈতিক বৈঠকে মিলিত হন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকটি কেমন ছিল? ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর ভাষায় অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই আলোচনা সম্পন্ন হয়েছে। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের নানা খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে দুই দেশের মানুষের আবেগ, এমনকি ক্রিকেট ও খেলাধুলা নিয়েও নাকি দুই পক্ষ খোলামেলা কথা বলেছেন। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে উঠে আসে সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নটি। সাংবাদিকরা সরাসরি জানতে চান, আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত প্রভাবশালী 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। আঞ্চলিক জোট বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সরকারের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই সম্মেলনের বিশেষ আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, ভারতের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কি নয়াদিল্লি যাবেন? সাংবাদিকদের এই তীক্ষ্ণ প্রশ্নের জবাবে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী অত্যন্ত কূটনৈতিক ও পরিশীলিত ভাষায় উত্তর দেন। তিনি বলেন, এটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয়, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে আমরা অধীর আগ্রহী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় আছি। হাই কমিশনারের এই একটি বাক্যাংশই স্পষ্ট করে দেয় নয়াদিল্লি এখন ঢাকার নতুন নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের সম্পর্ক গড়ে তুলতে কতটা উদ্গ্রীব। তবে এই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ শেষ পর্যন্ত ব্রিক্স সম্মেলনে যোগ দেবে কিনা, কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে দিল্লি যাবেন কিনা, সে বিষয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়। তবে কূটনৈতিক পাড়ায় গুঞ্জন প্রবল, শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি হওয়া টানাপোড়েন, সীমান্ত নিরাপত্তা এবং দুই দেশের অর্থনৈতিক স্বার্থের হিসাব মেলাতেই কি এই সফর? যদি তারেক রহমান দিল্লি সফরে যান, তবে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির সমীকরণ কোন দিকে মোড় নেবে তা দেখার জন্য মুখিয়ে আছে বিশ্ব রাজনীতি। এই হাই প্রোফাইল বৈঠকের আরো একটি অত্যন্ত স্বস্তিদায়ক দিক তুলে ধরেন ভারতীয় হাই কমিশনার। তিনি বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা আবারও পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে স্মরণ করিয়ে দেন। দীনেশ ত্রিবেদী জোর দিয়ে বলেন, ভারত ও বাংলাদেশ উভয় দেশের সাধারণ জনগণের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত সুবিধাজনক ও কল্যাণকর। তিনি দুই দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে এক চমৎকার মন্তব্য করেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। আমাদের শুধু ভৌগোলিক সীমান্তই এক নয়, আমাদের রয়েছে অভিন্ন সংস্কৃতি এবং অভিন্ন স্বপ্ন। তাই আজকের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। উভয় দেশের জনগণের জন্য লাভজনক হয় এমন টেকসই ও সুদৃঢ় সম্পর্কের ভিত্তি গড়ে তুলতে আমি কাজ করে যেতে চাই।
দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার আগে এই যে আগামীকালকে যে মার্কিন দূত আসছেন তার সঙ্গে কিন্তু বৈঠক করে এসছেন, এবং মার্কিন দূত যখন বাংলাদেশ সফরে আসছেন আগামীকাল, তার আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীনেশ ত্রিবেদী বৈঠক করলেন। সবকিছু মিলে এই আলামতগুলো কিন্তু ইতিবাচক। একদিকে হবিগঞ্জে 144 ধারার তোয়াক্কা না করে এনসিপির নেতাদের বাধার মুখে পড়া, অন্যদিকে জামাত সহ পুরনো রাজনৈতিক হিসাব নিকাশ যখন লন্ডভন্ড, ঠিক তখনই নয়াদিল্লির আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর। ভারত কি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সহযোগিতায় এগিয়ে আসছে, নাকি ব্রিক্সের মঞ্চে নতুন কোন ভূ রাজনৈতিক শক্তির খেলা দেখতে যাচ্ছে দক্ষিণ এশিয়া? মনে হচ্ছে যেন রাজনীতিতে একটা ইউটার্নের আভাস পাচ্ছি, কারণ আমরা এমনও খবর পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সের ব্যাপারে একমত। সেই জায়গায় আমরা সামনে হয়তো ইতিবাচক অনেক কিছু দেখবো, এবং দেখতে হলে অপেক্ষা করতে হবে। শেখ হাসিনা ডিসেম্বরের আগেও দেশে ফিরতে পারেন, এমনকি আগামী আগস্টেও। তো আমি একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে আলোচনায় জানতে পেরেছি, তারা বলেছেন যে দলের মধ্যে এই আলোচনাটি চলছে অনবরত, এবং একাধিক নেতা এই বিষয়ে দলে মানে সহমত প্রকাশ করেছেন যে ডিসেম্বর 2026 ধরে রেখে ঠিক হবে না। আমাদের সবসময় পরিস্থিতি পর্যালোচনা করে একটা অনুকূল পরিস্থিতি যখন আসবে ঠিক তৎক্ষণাৎ। এবং এই ব্যাপারটা যে চলছে তার একটা বড় কারণ হচ্ছে যে শেখ হাসিনা তিনি দলীয় বৈঠকে ঘোষণার পর এখন কিন্তু তিনি ইন্ডিভিজুয়ালি যে সমস্ত নেতাকে তিনি প্রত্যাশা করেন যে তার সঙ্গে এখনই দেশে ফিরবেন, এরকম নেতাদের কিন্তু তিনি প্রস্তুতি নিয়ে থাকতে বলেছেন যে যে কোনো সময় কিন্তু ঘোষণাটি আসতে পারে। অতএব ব্যাগ গুছিয়ে রাখা, অর্থাৎ যেটুকু মানে সঙ্গে না নিলেই নয় সেইটুকু প্রস্তুতি যেন সবাই সবসময় নিয়ে রাখে। কিছু অর্থকরী সংগ্রহে মানে সঙ্গে থাকা, টাকা পয়সা সঙ্গে থাকা, অর্থাৎ কি পরিস্থিতি হবে দেশে ফিরলে সেটা তো কেউ জানে না। ফলে সেই অনুযায়ী তিনি কিন্তু সবাইকেই বলছেন যে একেবারে চূড়ান্ত প্রস্তুতিটা নিয়ে থাকতে হবে, অর্থাৎ ব্যাগ গুছিয়ে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যে সময় তিনি বলবেন ঠিক সেই সময়তেই রেডি হয়ে যেতে হবে এবং দেশের অভিমুখে রওনা দিতে হবে। ফলে এখন কিন্তু তিনি মানে ব্যক্তিগতভাবে এরকম 4-5 জন নেতার সঙ্গে আমার কথা হয়েছে, যারা শেখ হাসিনা তাদেরকে ফোন করেছেন এবং তাদের বলেও দিয়েছেন যে তোমাকে যেতে হবে। ফলে তুমি কিন্তু সেইভাবেই তোমার এখানে যে পরিস্থিতি, দেশে যা পরিস্থিতি, সেই অনুযায়ী যে সমস্ত বিষয়গুলো এখনই সেরে ফেলা দরকার সেগুলো সেরে ফেলো। যে কোনো সময় কিন্তু আমি কল দেবো এবং দেশে ফিরতে হবে। আমি যেটা জানতে পারছি যে কলকাতায় যে মিটিংটা মঙ্গলবার আলোচনা হয়েছে, একটা ঘরোয়া বৈঠক, সেটা যে একেবারে খুব আনুষ্ঠানিকভাবে বৈঠকটি হয়েছে এমনটিও নয়, কিন্তু একটা বৈঠক হয়েছে। এবং শেখ হাসিনা গতকাল ঠাকুরগাঁও 2 আসনের সংসদীয় আসনের নেতাদের সঙ্গে কথা বলেছেন ভার্চুয়াল মাধ্যমে। এই নিয়ে প্রায় 140টির কাছাকাছি সংসদীয় এলাকায় তিনি কথা বলেছেন। তার পরিকল্পনা ছিল যে ডিসেম্বরের মধ্যে আগেই তিনি 300 আসনের মানে সংসদীয় নেতাদের সঙ্গে ওই সংসদ এলাকার নেতাদের সঙ্গে তিনি কথা বলবেন। কিন্তু দ্বিতীয় ভাবনা হচ্ছে যে অতদিন পর্যন্ত ফেলে রাখা ঠিক হবে না, তিনি কিন্তু খুব দ্রুত এই সংসদীয় কমিটিগুলির বা সংসদ এলাকার নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা কথা বলছেন। গতকাল তিনি যখন ঠাকুরগাঁওয়ের সঙ্গে এই ভার্চুয়াল বৈঠকটি করছিলেন, ঠিক সেই সময় কিন্তু কলকাতাতে নেতারা অনেকেই এই ঘরোয়া আলোচনায় হাজির ছিলেন, যেখানে এই বিষয়টি আলোচনায় ছিল যে ডিসেম্বর নয়, আমরা সুযোগ পেলে আগেই, এমনকি অগাস্ট মাস নিয়ে গতকাল আওয়ামী লীগ একটা বড় কর্মসূচিও ঘোষণা করেছে। আপনারা জানেন অগাস্ট মাস আওয়ামী লীগ পালন করে শোকের মাস হিসেবে। সেই শোকের মাস হিসেবে 31 জুলাই মধ্যরাতে, অর্থাৎ 12:01 একটি শপথ গ্রহণ অনুষ্ঠান আছে। সেই শপথ বাক্য পাঠ করা হবে সর্বত্র, এবং নেতারা যে যেখানে আছেন সেইখান থেকে তারা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হবেন। বাংলাদেশে যেখানে যেখানে আওয়ামী লীগ অনুকূল পরিস্থিতি পাবে সেখানে তারা মাঠে ময়দানেই এই শপথ বাক্য পাঠ তারা করবেন। এবার 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত নানান ধরনের কর্মসূচি আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আগস্ট মাস জুড়ে শেখ হাসিনা মোট 10টি ভার্চুয়াল বৈঠকে ভাষণ দেবেন। তার মধ্যে 5 আগস্ট, যে দিনটি 2024-এ তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন, সেই 5 আগস্ট শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন করা হবে। এছাড়া গণতন্ত্র হত্যা, পুলিশ হত্যা বিরোধী দিবস হিসেবেও দিনটি পালন করবে আওয়ামী লীগ। অর্থাৎ 5 আগস্ট যেভাবে পুলিশকে হত্যা করা হয়েছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, এবং তারা বলছে যে এটা হচ্ছে গণতন্ত্র হত্যার একটা পরিকল্পিত ষড়যন্ত্র সেদিন বাস্তবায়িত হয়েছিল। ফলে গণতন্ত্র হত্যা বিষয়ক আলোচনা, সেই আলোচনাতেও প্রধান অতিথি হিসেবে প্রধান বক্তা থাকবেন শেখ হাসিনা। মোট 10টি এক মাসে তিনি মোট 10টি ভার্চুয়াল ভাষণ দেবেন। এছাড়া অসংখ্য মানে অনুষ্ঠানে তিনি অংশ নেবেন, এই পরিকল্পনা আছে। কিন্তু এর পরেও আগস্ট মাসকেও কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাদ দিচ্ছেন না যে অনুকূল পরিস্থিতি এলে তারা ওই মাসে ফিরে যাবেন না। তারা বরং এটাই বলছেন যে শোককে শক্তিতে পরিণত করার একটা পরিকল্পনা, সংকল্প তাদের মধ্যে কাজ করছে যে এই মাসেই বা আমরা কেন ফিরবো না। 14 আগস্ট থেকে একটি বিষয় নিয়ে আলোচনা, এবং এটাকেও কোনোভাবে সমাজ মাধ্যমে খুব বড়ভাবে প্রচার করা যে যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এই কথাটি 14 আগস্ট থেকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে
ব্যাপকভাবে আলোচনা করা হবে এবং প্রচার করা হবে, এবং এটা নিয়ে আলোচনা চক্রেরও আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর রক্ত বৃথা যেতে দেব না, এইটা হচ্ছে শপথ বাক্য, যেটা 31 জুলাই মধ্যরাতে রাত 12টা 1 মিনিটে যে শপথ বাক্য পাঠ করা হবে, সেই শপথ বাক্যে এই বিষয়টি আছে যে বঙ্গবন্ধুর রক্ত বৃথা যেতে দেব না। এই যে বিষয়গুলি আমি বললাম, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছেন যে অনুকূল পরিস্থিতি যদি অগাস্ট মাসেই আসে, তাহলে আমরা এই শোক কাটিয়ে, এই শোকের মধ্যেই শোককে আমরা শক্তিতে পরিণত করে আমরা দেশে ফিরে যাওয়ার চেষ্টা করব। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় তারেক রহমানের ভারতে আসার একটা সম্ভাবনা আছে, যদিও প্রায় দিন 10 হলো ভারত সরকারের আমন্ত্রণ পত্র বাংলাদেশ সরকারের হাতে পৌঁছে গিয়েছে, কিন্তু এখনো বাংলাদেশ সরকার সরকারিভাবে জানায়নি যে তারেক রহমান সেপ্টেম্বর মাসে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আসছেন কিনা। অতীতে বাংলাদেশ সরকার ব্রিক্সের সদস্য হতে চেয়ে আর্জি জানিয়েছিল। তারেক রহমানের আগে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তখনও দিল্লিতে এবং অন্যান্য জায়গাতে ব্রিক্স সম্মেলনে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো তারেক রহমানকেও ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে যে তিনি এই অনুষ্ঠানে, এই সম্মেলনে একজন পর্যবেক্ষক হিসেবে অংশ নিতে পারবেন। এবং এটা তো একটা বড় বিষয় যে সেখানে চীন, রাশিয়া এবং ব্রাজিল, সাউথ আফ্রিকা, ভারত, এদের সব রাষ্ট্রপ্রধানেরা থাকবেন। ফলে সেখানে তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার একটা বড় পরিসর রয়েছে, যে তিনি দিল্লিতে এলে পরে অনেকগুলি রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার সাইডলাইনে কথা বলার সুযোগ থাকবে। কিন্তু তাৎপর্যপূর্ণ হচ্ছে যে এখনো বাংলাদেশ সরকার কিন্তু দিল্লিকে কনফার্মেশন পাঠায়নি যে তারেক রহমান আসছেন কিনা। যদি আসেন তাহলে একরকম পরিস্থিতি, যদি না আসেন তাহলেও আরেক রকম পরিস্থিতি। এবার ততদিনে শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করবেন কিনা, এগুলি সবই কিন্তু কতগুলি যদি কিন্তুর উপর নির্ভর করছে। কিন্তু আমি যেটা জানতে পারছি যে এই যে একটা বড় আলোচনা চলছে যে ডিসেম্বর, এই জায়গা থেকে কিন্তু এটা সরকারিভাবে আওয়ামী লীগ কখনোই বলবে না, কিন্তু কৌশলগতভাবে তারা আলোচনা করেছে এবং অধিকাংশ নেতা এই বিষয়ে মত দিয়েছেন যে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করাটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না, বরং অনুকূল পরিস্থিতি। আবারও আমি বলি, এই অনুকূল পরিস্থিতিটা কি, এটা আওয়ামী লীগ নেতৃত্ব স্পষ্ট করছে না। খানিকটা অনুমান করা যায় যে দেশের অভ্যন্তরে বিএনপি সরকার কি অবস্থায় থাকে, বিএনপি বিরোধী সংসদে বিরোধী দলগুলি তারা কি অবস্থায় থাকে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কি পরিস্থিতি থাকে, বা আন্তর্জাতিক রাজনীতিতেও কোনো গুণগত যদি পরিবর্তন হয়। ফলে সব কিছুকে বিবেচনায় রেখেই আলোচনায় যেটা এগোচ্ছে সেটি হচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নাও করতে পারেন, কারণ এখন তাদের কাছে প্রায়োরিটি বা অগ্রাধিকার হচ্ছে অনুকূল পরিস্থিতি। ফলে এই যে আগস্ট মাস আসছে, যে মাস আওয়ামী লীগের কাছে শোকের মাস, দীর্ঘদিন তারা এই শোকের মাস পালন করে আসছে, এই শোককে শক্তিতে পরিণত করে তারা আগস্ট মাসেও অনুকূল পরিস্থিতি এলে পরে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। এখনো পর্যন্ত এটাই আমার কাছে যা খবর। আমার মনে হলো যে এই বিষয়টি আপনাদের সঙ্গে খানিকটা বিনিময় করা যায়, তাই আমি এই প্রসঙ্গটি আপনাদের জানালাম। শেখ হাসিনার ফেরা নিয়ে আবারও নতুন করে হইচই শুরু হয়েছে। এবার রয়টার্সের পরে এএফপিকে দিয়েছেন আরেকটা সাক্ষাৎকার। বিশ্বের অন্যতম বড় বার্তা সংস্থা এএফপি তারা গত রাতে শেখ হাসিনার নতুন সাক্ষাৎকার প্রকাশ করেছে। তবে রয়টার্সের মতো টেলিফোন কথোপকথন নয়, এটা লিখিত সাক্ষাৎকার তারা নিয়েছে, তেমনটা জানিয়েছে। এএফপিকে আবারও দেশে ফেরার কথা শেখ হাসিনা জানিয়েছেন এবং তিনি দেশে ফিরছেন। সেই ক্ষেত্রে তার 3টা ভাবনার কথা তিনি বলেছেন। এএফপিকে দেয়া সাক্ষাৎকারকে নিয়ে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যম সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এরই মাঝে খবর তৈরি করেছে। কারণ বার্তা সংস্থা এএফপি, রয়টার্সের মতো বার্তা সংস্থাগুলোতে যখন কোনো রিপোর্ট হয়, সেই রিপোর্টকে সোর্স ধরে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট তৈরি করে, এটাই নিয়ম, সেটাই হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের গণমাধ্যম, ভারতের কলকাতার আনন্দবাজার, ভারতের অন্যতম বড় গণমাধ্যম এনডিটিভি সহ অনেক গণমাধ্যমে এটা নিয়ে খবর হয়েছে। চলুন এএফপিকে নতুন করে তিনি কি বললেন এবং অন্যান্য গণমাধ্যম সেটাকে কেন্দ্র করে কি কি খবর আমাদেরকে দিচ্ছে। আনন্দবাজার যে খবর করেছে, আনন্দবাজারের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, পরিণতি জানেন তবু ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান হাসিনা, কি কি হতে পারে 3 সম্ভাবনা। অর্থাৎ 3 ভাবনা, 3 সম্ভাবনার কথা তিনি বলেছেন। যখন আনন্দবাজার এই শিরোনাম করছে, তখন বাংলাদেশের গণমাধ্যম ইত্তেফাক তাদের এই ফটোকার্ডটা দেখে নিন। তারা বলছে, এএপিকে সাক্ষাৎকার, প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান হাসিনা। ইত্তেফাকের পরে এবার আমরা চলে যাই ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে। এনডিটিভি বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, শেখ হাসিনা সেইজ উইল রিটার্ন টু বাংলাদেশ বাট কুড বি কিল্ড। একটু চমক লাগানো শিরোনাম করেছে এনডিটিভি। মূলত এএপিকে তিনি কি বলেছেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সেই মৃত্যুদণ্ডের খাড়া মাথায় নিয়েই এই আওয়ামী লীগের এই নেত্রী দেশে ফেরার কথা আবারও নিশ্চিত করেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তার ওই কথাটা কথার কথা নয়, তিনি সত্যিই দেশে আসছেন এবং ডিসেম্বরের মধ্যে। কিন্তু সেটা কবে, ডিসেম্বরে নাকি অনেক আগে, সেপ্টেম্বরে? সেপ্টেম্বরের কথা ইদানিং চারিদিকে আলোচনা শুরু হতে চলেছে। 12-13 সেপ্টেম্বর ভারতে ব্রিক্সের সামিট
এই ব্রিক্সের সামিটে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিক্সে ক্ষমতাধর চীন, রাশিয়া, এই দেশগুলো রয়েছে। চীন, রাশিয়া ভারতের পরম বন্ধু। আজকেই সার্জিও গোর বাংলাদেশ সফর শুরু করেছেন। আমেরিকার দক্ষিণাঞ্চলীয়, আমাদের দক্ষিণ এশীয় অঞ্চলের দায়িত্বে যিনি রয়েছেন, আমেরিকার প্রতিনিধি এবং ভারতের রাষ্ট্রদূত হিসেবে যিনি কাজ করছেন, সেই সফরটাকেও খুব গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। এরই মাঝে এএফপিকে আবার নতুন করে সাক্ষাৎকার, মানে ব্যাপারটাকে আবার গরম করার চেষ্টা করা, মানে মাঠ গরম রাখার চেষ্টা তিনি, এটা বোধহয় একটা বড় পরিকল্পনা করেই তিনি কাজগুলো করছেন। রয়টার্সকে সাক্ষাৎকার দিলেন, বেশ কিছুদিন হইচই চললো, তারপরে হইচই যখন থেমে যাবে মনে হচ্ছে তখন আবারও এএফপিকে দিলেন সাক্ষাৎকার। এএফপি সেটা প্রকাশ করলো। এটা কি আওয়ামী লীগ, তাদের লবিস্ট, তারা প্রচণ্ডভাবে সফল হচ্ছে, নাকি এগুলো সবই টাকার খেলা? যদি টাকার খেলা হয় তাহলে তো প্রশ্ন উঠে যাবে যে রয়টার্স, এএফপির মতো বার্তা সংস্থাগুলো বিক্রি হয়। ভারতের গণমাধ্যমের কথা না হয় বা দিয়ে দিলাম। তিনি মূলত যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান তিনি। আরও একবার সে কথা নিশ্চিত করেছেন। এই মানে বাংলাদেশে ফিরলে কী পরিণতি হতে পারে তা তিনি জানেন। জানা সত্ত্বেও তিনি ফিরবেন, মৃত্যুদণ্ডের খাড়া মাথায় নিয়ে তিনি ফিরবেন, এটা নিশ্চিত করেছেন। এক্ষেত্রে 3টি সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। সেই 3টা কি? বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মাথায় মৃত্যুদণ্ডের সেই খাড়া নিয়েই তিনি ফিরতে চাচ্ছেন। বলছেন ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। আত্মসমর্পণ করতে চান তিনি আদালতে গিয়ে। দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চান তিনি। তবে বাংলাদেশে ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে একটা, জেলে পাঠানো হতে পারে একটা, এমনকি মৃত্যুদণ্ড কার্যকর করাও হতে পারে। এই 3টা ভাবনা তার মাথায় রয়েছে এবং নিশ্চিত করেই এই 3টা অপশনে সরকার যেতেই পারে। সেই সমস্ত সম্ভাবনা মেনে নিয়েই ফিরবেন তিনি। হাসিনা ইমেলের প্রশ্নের উত্তরে লিখেছেন, আমাকে মেরে ফেলা হতে পারে, গ্রেপ্তার করা হতে পারে, জেলেও পাঠানো হতে পারে। নিজের পরিণতি সম্পর্কে আমি সচেতন, তবু আমি ফিরতে চাই, কারণ আমার লোকজন আমাকে ডাকছে। 3টি সম্ভাবনার কথা বলে তিনি সবথেকে মানে ইমোশনাল কথা, তার নেতাকর্মীদের ইমোশনাল করার জন্য যে বাক্যটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে যে আমার লোকজন আমাকে ডাকছে। এটা কিন্তু খুবই মানে রাজনৈতিক কৌশলের দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেগুলো তো আমরা জানি। সেই সাক্ষাৎকারে প্রথমবারের মতো রয়টার্সের সঙ্গে টেলিফোন কথোপকথনে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং রয়টার্সের নিযুক্ত ভারতীয় যে প্রতিনিধি তিনি এই সাক্ষাৎকার নিয়েছিলেন, যিনি আবার বাংলাভাষী। সুতরাং শেখ হাসিনার সঙ্গে মানে হয়তো মন খুলে প্রাণ খুলে কথা বলেছেন বলেই রয়টার্সের ওই প্রতিবেদনটা অনেক বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এখন শেখ হাসিনা যেটা নতুন যে কথা, মানে 3টা সম্ভাবনার কথা বলছেন যে এই 3টা সম্ভাবনার যে কোনো কিছুই হতে পারে, সব কিছুই 3টাই হতে পারে, কিন্তু আমার লোকজন আমাকে ডাকছে, আমার জনগণ আমাকে ডাকছে, এই যে কথা, এই কথা বলে তিনি হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের উজ্জীবিত করার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।